আসসালামু আলাইকুম। ব্রাক ব্যাংকের ইয়াং লিডারশিপ প্রোগ্রামে নতুন একটা মেইল দিছে, তো এই মেইলটা আমি দেখলাম। দেখে মনে হলো যে ওরা একটু নতুন করেই ইনোভেটিভ ওয়েতে এক্সাম নিবে। তো অনলাইন টেস্টটায় ওরা কিছু এক্সাম ডিটেলস বলছে। তার আগে ভিডিও শুরুতে আমি বলে যাই যে 17টা টপিক দিছে, ওরা বলতেছে যে 17টা টপিকের বাইরে আসলে কোশ্চেন আসবে কিনা যায় না, কিন্তু যেহেতু বলছে 17টা টপিক্স থেকে 2টা টপিক্স আপনি চুজ করতে পারবেন, তো আপনার জন্য অপশন আছে। আপনি যে কোনো 2টা টপিক খুব ভালো করে ওইটা ডিটেলস পড়ে যান, নেট থেকে একটু দেখেন। ব্রাক ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ব্রাক ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখেন। ওয়েবসাইটে কিন্তু ওদের অনেক ইনফরমেশন দেওয়া আছে, তো ওই ইনফরমেশনগুলো পড়লে আমার মনে হয় যে আপনি অনেকটু আগে হয়ে যাবেন। তাছাড়া কিছু টপিক আছে, যেমন রিটেল ব্যাংকিং, এসএমই, এবিসি একটা আছে, জেনারেল সার্ভিস, টেকনোলজি। তো এইগুলো কিন্তু ভালো মার্ক ক্যারি করা যায়। আপনার যে কোনো 2টায় ঢুকতে হবে, তাহলে সব কিছু জেনে তো লাভ নেই। আবার ফিন্যান্স আছে, যাদের সাবজেক্ট ফিন্যান্স, তারা ফিন্যান্সে ভালো দেখতে পারেন। তো এই ব্যাপারগুলো সম্পর্কে নিজে একটু আইডিয়া নিতে হবে। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমি বিআইবিএমে এই ব্যাংকের পক্ষ থেকে ট্রেনিং করছি, তো তখন এইগুলো আমাদের শেখানো হয়। প্রত্যেকটা আপনার যে 17টা টপিকের পার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, বিজনেস ম্যানার, ইথিক্স, এগুলো আর কি আপনার জানতে হবে। তো এগুলো আমরা কম বেশি কিন্তু সবাই ইনহেরিট করি, কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করি না, বা অবজেক্টিভ আকারে আসলে কীভাবে আসবে সেটা আমরা ভয় পাওয়া যাই। তো একটা জিনিস মনে রাখবেন, এগুলো কোনো ভয় পাওয়ার কিছু নাই। আপনি ভালো করে পড়লে অবশ্যই পারবেন। কিন্তু যেটা প্রবলেম হবে যে কোশ্চেনগুলো অনেক কঠিন থাকে, হাই ভোকাবুলারি থাকে। তো আমি ভোকাবুলারি কিছু ভিডিও, আমি 2টা ভিডিও দিয়েছি, যদিও এত ভিডিও দেওয়া হয় নাই। 2টা ভিডিও মানে একটু টাফ ভোকাবুলারি ইউজ করে আপনার কোশ্চেনগুলো করবে এবং অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। আর তাছাড়া আমি বিআইবিএমের যে এক্সপিরিয়েন্স পাইছি, সেখান থেকে কিছু অবজেক্টিভ আপনাদের সাথে শেয়ার করব। ডিরেক্টলি কমন পড়া আসা আসলে এই লেভেলে না করাই ভালো, কিন্তু কীরকম কোশ্চেন হবে সেটা সম্পর্কে আপনারা ধারণা পাবেন। কালকে আমি একটা ভিডিও করে দিব সেটা সম্পর্কে। তো এখানে আরও কিছু ব্যাপার আছে, যে দেখেন এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 2। তো সেপ্টেম্বর 1 থেকে 2 এর মধ্যে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি এক্সাম দিতে পারবেন। আপনি 2টা টপিক চুজ করবেন, তো 55 মিনিটে 50টা অবজেক্টিভ মনে থাকবে, তো অবজেক্টিভ দিবেন। এখানে কিন্তু একটা এক্সাম লিঙ্ক দিয়ে আছে, সেখানে আপনি একটু আইডিয়া নিতে পারবেন। আর গুগল ফর্ম ইউজ করা সবাই জানেন। ক্রোম 31+ বা ফায়ারফক্স 31+ বলা আছে। এগুলো আপনার ব্রাউজারটা একটু সবাই আপডেট করে নেন, কারণ এটা অনেক কিছু দেখা হবে। ব্রাউজারটা আপডেট করে নিলে আপনাদের জন্য সুবিধা। এবং এখানে কিছু কিন্তু অনলাইন সিস্টেম চেকিং থাকবে, ওরা এটা বলে দিছে অবশ্য। দেখেন অনলাইন সিস্টেমে আপনার যেই চেকিংগুলো থাকবে, তার মধ্যে একটা বলছেন যে ইমেজ প্রক্টরিং, এটা 10 মিনিট পর আপনার ছবি তুলবে। আর খবরদার কোনোভাবেই আপনি যে ল্যাপটপে এক্সাম দিবেন, সেই ল্যাপটপের যে ব্রাউজার আছে, ব্রাউজার থেকে অন্য কোনো ট্যাব ওপেন করবেন না। অন্য কোনো ট্যাব ওপেন করলেই এটা অটোমেটিক সফটওয়্যারটা আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মোবাইল ফোনে এক্সাম দিতে পারবেন না, কারণ মোবাইল ফোনে এত আপডেট না, ক্রোম ইউজ করা যাবে না ওইভাবে। ডেস্কটপ ল্যাপটপের জন্য রিকমেন্ড করছে। আর বিল্ট ইন ক্যালকুলেটর ফিচার উইল বি অ্যাভেলেবল ডিউরিং দ্য এক্সাম, এটা খুব মেইন পার্ট। দেখেন এটা কেন বললো, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, এর মানে আপনাকে যোগ বিয়োগ গুণভাগ বা ম্যাথমেটিক্স টাইপের কিছু দিবে। 17টা টপিক থেকে হইলো যে একদম ম্যাথমেটিক্স আসবে না তা না, ম্যাথমেটিক্স আপনার আসবে। এবং ক্যালকুলেটর ইউজ করা, নর্মালি আমরা এক্সামে কী করি, আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারি না। সেখানে আপনার বিল্ট ইন ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন।
এর মানে যে ম্যাথ আসবে না এটা আমি একদম উড়াই দিতে পারি না। আর ম্যাথ যদি এসে যায়, নর্মালি ম্যাথ আসারই কথা, কারণ ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে আপনি একজন ব্যাংকার আপনি পাবেন কি না, ভালো ব্যাংকার পাবেন কি না সেটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকিংয়ে ম্যাথ অনেক বেশি জরুরি। তো যাই হোক, এই ব্যাপারটা মাথায় রাখবেন যে শুধু ওই টপিকগুলো পড়লেই যে খুব বেশি পাওয়া যাবেন, বা ওই টপিকের আসলে প্রিপারেশন নেওয়ার জায়গাটাও কম। আমি কিছু এমসিকিউ আপনাদের এক্সাম্পল দিব না নেক্সট ভিডিওতে, সেটা কালকে শনিবার পাবেন। সেখানে আর হচ্ছে টেকনোলজি পার্টেরও কিছু ভিডিও দিব আমি, এটা দেখতে পান। তো যাই করেন আমার মনে হয় যে ম্যাথমেটিক্স কিছু থাকবে, একদম 75টা কোশ্চেন ওই লেভেলের থাকা, মানে 50টা কোশ্চেন 55টা কোশ্চেন ওই লেভেলে থাকবে না, ওইগুলো দিয়ে 50টা কোশ্চেন করতেও পারবে না। সিনোনিম, অ্যান্টোনিম, ম্যাথ এগুলো যতই বলুক থাকবে না, আমার মনে হয় থাকবে। আর ওইগুলো তো প্রিপারেশনের জায়গা কম, এর জন্য তাহলে আপনি ম্যাথও সাথে করবেন, যেহেতু ক্যালকুলেটার বলছে বিল্ট ইন ক্যালকুলেটর ফিচার উইল বি অ্যাভেলেবল। সো এটা কিন্তু আপনার সুযোগটা নিতে হবে। আর ল্যাপটপের যে কনফিগারেশন দেওয়াগুলো দেওয়া আছে এগুলো আমাদের নর্মালি সব ইস্যুই থাকে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ল্যাপটপের কনফিগারেশন আপনি পারবেন। অ্যান্ড থার্ড হচ্ছে এক্সাম টপিকগুলো একটু আলোচনা করব। এক্সাম টপিকে প্রথমে দিয়েছে অল্টারনেট ব্যাঙ্কিং চ্যানেল, এবিসি যেটা আমরা বলি। তো অল্টারনেট ব্যাঙ্কিং চ্যানেল কি, এখানে একটা ডেফিনেশন দিয়েছে যে focuses on providing banking services through various channels such as ATM, internet banking, agent banking, CDM and call center. The focus of ABC is to divert customers for providing better, efficient and convenient service. তো এবিসির কাজ কি সেটা বলছে, এবং এর জন্য কি টেক সেভি ব্যাংকার দরকার, বেসিক understanding of major aspects of alternative banking channels, strong analytical interpersonal negotiation as well as planning skills। তো এগুলো সবারই থাকে। তো আপনাকে টেক সেভি হইতে গেলে একটু বুঝতে হবে যে কি আপনি দিবেন, মানে টেক সেভি মানে হচ্ছে একটু আইটি নলেজ থাকতে হবে। তো আইটির উপরে আমি একটা ভিডিও দিব, এটা দিয়ে আপনারা কাজ করবেন। আর আমি একটু বলি যে ব্যাংকিং আমরা আরটিজিএস নামে একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্টে 10 মিনিটের মধ্যে এক ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্টে চলে যায়, অন্য আরেক অ্যাকাউন্টে চলে যাবে, 100 টাকা চার্জ কাটি। আরটা হচ্ছে ইএফটিএন, এটা সেশন 2টা থাকে, 10টা থেকে 12টা এবং 12টা থেকে 4টা। 10টা থেকে 12টা দিলে আপনি বিকাল 4টার মধ্যে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে, অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্টে। আর 12টা থেকে 4টার মধ্যে গেলে পরের দিন যায়। তো এটা মাথায় রাখবেন, এমন তো কিছু না, এটা কঠিন কিছু না। ইএফটিএনকে বিইএফটিএনও বলে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। আর এটা হচ্ছে এমআইসিআর, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। আমরা এমআইসিআর চেক ইস্যু করি, সেটা অন্য ব্যাংকে, আপনার মনে করেন একটা এমআইসিআর চেক আমাদের ব্যাংকে আছে, অ্যান্ড আপনি ব্র্যাক ব্যাংকে আছেন সাপোজ, অ্যান্ড ব্র্যাক ব্যাংকের চেকটা আপনি আপনার বন্ধুকে দিলেন, বন্ধু ডাচ বাংলা ব্যাংক থেকে ওইটা ধরাবে, মানে এমআইসিআর মেশিনে দিবে, সেটা আপনার ব্র্যাক ব্যাংকে যে অফিসার আছে তার কাছে চলে আসবে, সে দেখবে সিগনেচার ঠিক আছে কিনা, টাকা ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে অনার করে দিবে। এই ব্যাপারগুলো আমি এগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে, যাতে করে আপনাদের যদি কোনো উপকার হয়, কারণ কোশ্চেন কীরকম আসবে বলা তো কঠিন, তাই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। আপনার এটিএম সম্পর্কেও তো জানেন, এমন না যে এখানে এটিএম মানে অটোমেটিক টেলার মেশিন বা কবে আবিষ্কার হয়ে এগুলো আসবে, তো ব্যাংকের ইন্টারনাল পার্ট থেকে হয়তো আসতে পারে। ইন্টারনেট ব্যাংকিংও আপনারা জানেন, ইন্টারনেট ব্যাংকিং আপনি ঘরে বসে টাকা লেনদেন করতে পারবেন, সেক্ষেত্রে ব্যাংকে যাবে না, ব্যাংকে যেতে হবে না। আপনার একটা আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ব্যাংকে রেজিস্ট্রেশন করবেন, ওরা একটা পিন দিবে, ওই পিনটা আপনি ছাড়া কেউ জানবে না, আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে একটু শিক্ষিত হইতে হবে, মানে যারা এডুকেটেড তারা, তো ব্র্যাক ব্যাংকে তো এডুকেটেড পার্সনরাই থাকে, এটা নিয়ে কোনো সমস্যা না। অ্যান্টি মানি লন্ডারিং আপনারা কি জানেন?
একটা অ্যাকাউন্ট থেকে যদি একবারে 10 লাখ টাকা ওঠে তাহলে আমরা বাংলা ব্যাংকে সেই অ্যাকাউন্টের নাম আর অ্যাকাউন্ট নাম্বার পাঠাই এবং ডিটেলস পাঠাই। এটাকে বলে সিটিআর রিপোর্ট, ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট। এটা এমন না যে 10 লাখ টাকার উপরে নেওয়া খারাপ, আসলে 10 লাখ টাকার উপরে আমরা কেউ যদি লেনদেন করে তার লেনদেনের যথার্থতা আছে কিনা। অনেকে কী করে এলসি মানে লেটার অফ ক্রেডিটের মাধ্যমে একটা পণ্য মনে করেন 10 টাকা দামদানি করলেন কিন্তু 50 টাকা দেখাইলেন, তাহলে বাকি 40 টাকা কি বাইরে চলে গেল। এটাকে বলে অ্যান্টি মানি লন্ডারিং। আপনি ব্যাংকের জ্ঞাত অর্থে ছাড়া মানে অবগতি ছাড়া আপনি কখনোই টাকা অন্য দেশে পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে একটা চার্জ থাকবে। তো এভাবে আমরা ব্যাংকে মানে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। অ্যান্টি মানি লন্ডারিংয়ে সরকার অনেক বেশি তৎপর এবং এই যে লন্ডারিং যাতে না হয় এর জন্য আমাদের একটা রিপোর্ট পাঠাতে হয়, তো সেটাও খেয়াল রাখবেন। কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট, এখানে কী কী লাগবে যে আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক প্রিন্সিপাল অফ ডিজাইনিং, এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড স্কিল। সব ক্ষেত্রে ব্যাংকে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল লাগবে। ভালবার রিপোর্ট রাইটিং, আপনি কাস্টমার ঋণ খেলাপি ডিফল্টার, আপনি তার সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন, তো কমিউনিকেট করতে গেলে তাকে তো একটা চিঠি লিখতে হবে। তো চিঠি লেখার ধরনটা তো আমাদের স্কুল কলেজের মতো ধরনের হবে না, একটু ডিফারেন্ট হবে। তো এই ব্যাপারগুলো দেখেন থেকে কী কোশ্চেন করবে এটা বলা আসলেই মুশকিল, তাই না? তারপর কোম্পানি সেক্রেটারিয়েট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, এক একটা ব্যাংকের রেগুলেটরি অ্যাফেয়ার্স না, এটা বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেশন করে, প্রত্যেকটা ব্যাংকের রেগুলেশন করে, আর ব্যাংকেও আলাদা ইন্টারনাল রেগুলেশন আছে। তারপর কর্পোরেট ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিংটা কর্পোরেট এমপ্লয়ীদের জন্য সুযোগ সুবিধা দেয়। এখানে তারা আপনি ক্রেডিট কার্ড অফার করে, লোন দেয়, এগুলোই আছে, আর অনেক কিছু আছে। দেন যাই, এত আলোচনা করে আসলে খুব বেশি লাভ নাই। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আর ব্রাঞ্চ ব্যাংকিং, আমার কাছে মনে হয় যে ব্র্যাক ব্যাংক তার নিজের প্রোডাক্টগুলো এবং সে কতটা ব্যাংকিং জগতে স্ট্রং এটা আপনাদের জানানোর জন্য অনলাইন অ্যাসেসমেন্ট নিচ্ছে। এতে করে ব্র্যাক ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, চারিদিকে নিউজটা যাচ্ছে। তার ডিপোজিটে কী প্যাকেজ আছে, লোনে কী প্যাকেজ আছে, কত % ইন্টারেস্ট রেটে দিচ্ছে, বাড়তি কী অফার আছে যা অন্য ব্যাংকে নাই, এগুলো কিন্তু সে প্রচার করতেছে ইনডিরেক্টলি। তো এর জন্য বলবো যে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে আপনি যে টপিকটা পরীক্ষা দিবেন সেই টপিকটা টার্গেট করে খুব ভালো করে পড়ে যান, তাতে কোথাও ভুল না থাকে, ওখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। দেন পরেরটা জেনারেল সার্ভিসেস। আচ্ছা, তার আগে ফিনান্স আছে। ফিনান্স আসলে যাদের ফিনান্স সাবজেক্ট আছে তারা পরীক্ষা দিলে ভালো করবেন। অ্যাসেট লায়াবিলিটি এগুলো আপনারা ভালো বুঝেন। মনে করেন একটা ব্যাংকে একটা ফার্নিচার কেনা হয়েছে, এটা অ্যাসেটে বলবে না, লায়াবিলিটি বলবে। তারপর হচ্ছে ব্যাংকে আপনি পার্টিদের সুদ দিচ্ছেন মানে ইন্টারেস্ট দিচ্ছেন, তো ইন্টারেস্ট অ্যাসেট না লায়াবিলিটিতে পড়ে, এই ব্যাপারগুলো একটু জেনে রাখবেন। জেনারেল সার্ভিস এরপরে আছে রিটেল ব্যাংকিং। তো এখানে ওপেনিং অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমরা কেওয়াইসি ইউজ করি, নো ইয়োর কাস্টমার কেওয়াইসি মিনিং, টিপি ইউজ করি, ট্রানজ্যাকশন প্রোফাইল, যে একটা লোকের সাথে কথা বলে সে বুঝতে হবে আমাদের যে সে কত টাকা লেনদেন করতে পারে, কতবার ব্যাংকে লেনদেন করতে পারে, এই ব্যাপারগুলো টিপির মধ্যে থাকে। এগুলো একটু আমি চেষ্টা করব আরেকটা ভিডিওতে একটু ডিটেলস বলতে। দেন লিগ্যাল অ্যান্ড রিকভারি, আপনি একটা লোন দিবেন, লোন তো আমাদের মর্গেজ করতে হয়, মর্গেজ করতে হলে ব্যাংক মানে ব্যাংকারদের সাথে যে সাব রেজিস্ট্রার অফিসে ব্যাংকের নামে লোনটা মর্গেজ করে মানে জমিটা মর্গেজ করে লোনটা নেয়। লোন যখন শোধ হয়ে যায় তখন কিন্তু আমরা আবার রিডেমশন করি, মানে পুনরায় প্রত্যাবর্তন করে দিই দলিলটা, এটাকে রিডেমশন বলে। এর জন্য আমাদের একজন লয়ার দরকার হয় এবং সেই লয়ার জমি কাগজপত্র ঠিক আছে কিনা, এখন আমরা ওইভাবে হয়তো বুঝি না, সে জমির দলিল ব্যাপারটা বুঝে লিগ্যাল অ্যান্ড অ্যাফেয়ার্স সে কাজ করে। এরকম হতে পারে লিগ্যাল অ্যান্ড রিকভারি। আর রিকভারি হচ্ছে আপনি ব্যাংকে যে টাকাগুলো দিচ্ছেন সে টাকাগুলো বের করতে হবে না, এবং সে যদি ডিফল্টার হয় তাহলে কী ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়, তার বিরুদ্ধে মামলা করে দেয় ব্যাংকের পক্ষ থেকে, তো এই ব্যাপারগুলো।
রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট। আপনি ব্যাংকে টাকা দেন, ব্যাংক থেকে পরিশোধ মানে ব্যাংক যেই টাকা দিয়েছে সেটা পরিশোধ হবে কি হবে না, বা আমি যে লোন দিচ্ছি সে পরিশোধ করতে ক্ষমতা রাখে কি রাখে না। তো এই ব্যাপারগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো রিস্ক ম্যানেজমেন্টে মানে ইস্যু। SME or স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা ওয়ার্কস ফর স্মল বিজনেস ভেঞ্চার অ্যাক্রস দ্য কান্ট্রি। তো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্যই ব্যাংক নর্মালি বেঁচে আছে, এখানে আমরা বেশি লেনদেন করি বা লোন দিই। একটা বড় পার্টিকে লোন দিলে 500 কোটি টাকা সে ডিফল্টার হয়ে গেলে একদম ব্যাংকের পোর্টফোলিও 100 থেকে 0-তে চলে আসবে। কিন্তু SME অনেকজনকে দিলাম ক্ষুদ্র লোন, নর্মালি 95% উপরে রিকভারি রেট থাকা উচিত SMEর ক্ষেত্রে। তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে SME সম্পর্কে একটু বেশি ডিটেলস পড়ে যাবেন নেটে বা আপনাদের বই থেকে একটু পড়ে যাবেন। দেন ট্রেজারি, এটা নিয়ে কিছু বলতেছি না। পরেরটা হচ্ছে টেকনোলজি। তো আমরা যেসব পরীক্ষা দিই টেকনোলজি থেকে অনেক কোশ্চেন থাকে, এই টপিকের কোশ্চেন অনেক অ্যাভেলেবল। নর্মালি আমার মতো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা এই টপিকে ভালো করবে আশা করি। আমি এই টপিকের জন্য একটা ভিডিও দিব, ব্যাংক রিলেটেড যে টপিকগুলো আছে আমি সেটা টার্গেট করে ভিডিওগুলো দিব। তো এখানে টেকনোলজি আপনারা নন কমার্স নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, আমি ওগুলো বুঝাই দিব, তো আপনাদের এত বেশি প্রবলেম হবে না। আর আপনারা ব্যাংক বিজনেসের জন্য তো কিছু টেকনোলজির IT কোশ্চেন পড়েনি, ওগুলোই আসবে। আর ব্যাংকে এক্সেলটা ভালো জানতে হয়। আমি ফিউচারে দেখি যে স্যালারি শিট কীভাবে তৈরি করতে, একটা এক্সেল দেখাবে, একটা এক্সেল দেখাইলেই এক্সেলের যত ছোটোখাটো কর্মকাণ্ড আছে সেগুলো আপনারা পারবেন, একদম ইজি হয়ে যাবে। তো লাস্টে একটাই বলবো আপনাদের চেয়ারফুল করার জন্য যে এটা আপনার জন্য একা কঠিন না বা আপনার জন্য একা নতুন না, এখানে যারা পরীক্ষা দেবে সবার জন্যই নতুন। এর মধ্যে থেকে যারা অ্যানালাইটিক্যাল স্কিল ভালো থাকবে, ইংলিশ ভোকাবুলারি ভালো থাকবে, ম্যাথমেটিক্স আসবে আশা করি, যেহেতু ক্যালকুলেটারের কথা বলছে, ভালো থাকবে, তারাই কিন্তু আগে যাবে। তো আপনি নিজেকে আগে নিতে গেলে পড়াশোনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো কী পড়বো এগুলো না বলে আপাতত ব্র্যাক ব্যাংকের ফার্স্ট ওয়েবসাইটটা সলভ পড়েন 2টা টপিকের উপরে। ব্র্যাক ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সুন্দর করে পড়েন, ব্র্যাক ব্যাংক সম্পর্কে জানেন। আপনি যে 2টা গ্রুপে ঢুকবেন, টপিক চয়েস করবেন, সেই 2টা টপিক নেটে সার্চ করেন। আমিও 2-3টা টপিকের উপরে কিছু ভিডিও দিব কালকে, সব মিলা একটা প্রস্তুতি দেন। আমার মনে হয় ম্যাথ আসবে, তো ওয়ার্ড মিনিং আসবে, ইংলিশ আসবে, এগুলোও পড়েন। না পড়লে পিছিয়ে থাকবেন, আর পড়লে না আসলেও আপনার সামনে এক্সামের জন্য কাজে লাগবে। যারা টেকার সত্যিই টিকবে, আপনাদের মধ্য থেকেই টিকবে। তো নিজেকে দুর্বল ভেবে একদম পড়াশোনা না করে বসে থাকেন না, চেষ্টা করেন। আজকের চেষ্টাই আপনাকে আগামী দিন সফলতা বয়ে আনবে। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।